আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থীরা, এসএসসি ২৭ ব্যাচের যারা আছো, আ তোমরা ইতিমধ্যে মনে হয় সিলেবাস প্রায় শেষের দিকে পৌঁছে গেছো এবং তোমাদের সামনে প্রি-টেস্ট পরীক্ষা। আশা করি তোমরা সিলেবাস প্রায় শেষের দিকে এবং এসএসসি ২৮ যারা আছো, তোমরা মাত্র শুরু করেছো এবং আ তোমাদের খুব সম্ভবত অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছো। আ এখন আমাদের আ আমাদের সবার বইয়ের যে বিষয়টা, বইয়ের যে সাবজেক্টটা থাকে, তার মধ্যে আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হোক, যে ব্যাকগ্রাউন্ডেরই থাকুক না কেন, সবার আ ভয়ের একটা বিষয় থাকে গণিত এবং ইংরেজি। এই ২ টা সাবজেক্টে আমরা সবাই ভয় পাই এবং অধিকাংশ স্টুডেন্ট দেখা যায় কি আমরা এই সাবজেক্টগুলোতেই ফেল করি। এবং সায়েন্সের যে স্টুডেন্টরা আছে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আরো অন্যান্য সাবজেক্ট আছে। তো ওইগুলোতেও তারা মনোযোগ দেয়, ওইগুলোতে ভালো করে। কিন্তু সায়েন্সের সব স্টুডেন্টদের জন্য গণিতটা খুবই অপরিহার্য, গণিতটা এবং প্রতি পদে পদে কাজে লাগে তাদের। ফিজিক্সেও গণিত আছে, ওইখানেও ম্যাথ আছে, ম্যাথ রিলেটেড অঙ্ক আছে ওইখানে। আর আর্টস এবং কমার্সের কথা যদি চিন্তা করি, তাদের জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতটা সবার জন্যই আছে। এবং এটাতেই সবাই 9-10 এর স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভয় পায় এবং এখানেই সবচেয়ে বেশি ফেল করে স্টুডেন্টরা। কিন্তু মজার বিষয় কি, গণিতটাকে যদি আমরা আত্মস্থ করতে পারি, মনোযোগ দিয়ে মান বন্টনটা, ডিস্ট্রিবিউশনটা যদি বুঝতে পারি, গণিত আসলেই খুবই একটা সহজ এবং মজার সাবজেক্ট। এখন সেই মজার স্বাদটা যদি আমরা না পাই, তাহলে তো সেই মজাটা বুঝতে পারবো না এবং গণিতটাকে সহজ মনেও হবে না। তো প্রথমেই যদি আমরা কোনো কিছু না জেনে না বুঝে হঠাৎ করেই যদি লাফ দেই, তাহলে কোথায় গিয়ে পড়ি সেটার কোনো গন্তব্য নাই। তার জন্য আমাদের বুঝতে হবে যে আসলে গণিতটা কিভাবে আসে, এই কোন জায়গা থেকে অঙ্কগুলো আসতেছে এবং কোন অঙ্কটাকে আমাকে কিভাবে পড়তে হবে। প্রথম থেকে আমি শুরু করলাম, একদম প্রথম অধ্যায় থেকে সবগুলো অঙ্ক করা শুরু করলাম, পর্যায়ক্রমে অধ্যায় করলামই। যখন পরীক্ষা আসলো, তখন আমি হাত সিলেবাস নিয়ে দেখলাম আমার যে বিভাগ থেকে প্রশ্ন আসে, যে বিভাগে যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টাই আমার করা হয় নাই। আমি প্রথম থেকে ৩, ৪, ৫টা অধ্যায় করে ফেলছি। প্রাইভেটে গেলাম, স্যার যেগুলো করাইলো বা নিজে খাতা নিয়ে অঙ্কগুলো করে নিয়ে আসলাম, বাসায় প্র্যাকটিস করলাম না। তাহলে দেখা গেছে কি দিন শেষে আমাদের ফলাফলের খাতায় বা শিক্ষা অর্জনের খাতা এক প্রকারে শূন্যই রয়ে গেল বা থাকবে আর কি। তো তার জন্য তোমাদের সেই গণিত সাবজেক্টকে সহজ করার জন্য, অধিকতর সহজ করার জন্য আমি তোমাদের প্রিয় বড় ভাই পাশে আছি। ইনশাল্লাহ সবসময় থাকবো। এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের গণিতের প্রতিটা ক্লাস আমি ইনশাল্লাহ আমার গণিত অঙ্গন পেজে সবগুলো ক্লাস এবং টোটাল 18টা অধ্যায়ের ক্লাস সবগুলোই আমি এখানে দিব তোমাদের সুবিধার্থে। তোমরা জানি সবাই বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ো, অফলাইনে হোক বা যারা অনলাইনটা ভালো বোঝো সেখান থেকেও সহযোগিতা নেও। তোমার প্রতিটা অধ্যায়ে আমি একদম সিরিয়ালি প্রতিটা বিভাগ থেকে প্রতিটা অধ্যায়, অনুসরণী, উদাহরণ, তারপর তোমার সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোয়েশন গুলা, সৃজনশীল, শর্ট কোয়েশন এবং এমসিকিউ গুলা সবগুলো একদম ধরে ধরে তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিব। প্রথমে আমরা অনুশীলনী গুলা করবো, তারপরে সৃজনশীল করবো, এমসিকিউ করবো, এখান থেকে শর্ট কোয়েশন করবো। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে যে আসলে কোন কোন অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসে, আমাদের 18টা অধ্যায়কে কয় ভাগে ভাগ করা হয়েছে, কোন কোন অধ্যায়গুলো থেকে সৃজনশীল আসবে, কোন কোন অধ্যায়গুলো থেকে এমসিকিউ বেশি আসবে, আমাদের কিভাবে পড়তে হবে। এখন যদি আমরা বোর্ডের যে এই সিলেবাস আছে, মানবন্টনটা আছে, ওইটাই যদি না বুঝে শুরু করে দিই, তাহলে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে অবগত আছো যে অনলাইন মাধ্যমে যে অনেক আমাদের শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে যে এই সামনের বছর থেকে যে এসএসসি পরীক্ষাগুলো হবে সম্মিলিত বোর্ডের প্রশ্নগুলো হবে। অর্থাৎ ২০১৮ সালে যেভাবে প্রশ্নগুলো করা হয়েছিল, এক প্রশ্ন দিয়ে ৮টা বোর্ডে এই প্রশ্নগুলা পরীক্ষা নেওয়া হয়েছিল আর কি, এভাবে করবে। তার মানে বুঝতেই পারছো প্রশ্নের প্যাটার্নটা একটু স্ট্যান্ডার্ড মানের হবে, সব বোর্ড সব এলাকায় বিবেচনা করে প্রশ্নগুলো তৈরি করা হবে। তো আমাদের সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আর যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমি চলে যাব এখন আমার সাধারণ গণিত বইয়ের যেই বোর্ডের যে মান বন্টন আছে, যেভাবে আমাদের প্রশ্নগুলো আসে, সেটা আমাদের ভালো করে বুঝতে হবে।
তারপরে হচ্ছে অঙ্কগুলো করতে হবে। এখন দেখো আমাদের তোমরা যারা এসএসসি 27 ব্যাচ যারা আছো তারা তো প্রায় শেষের দিকে পৌঁছে গেছো, প্রায় প্রি টেস্ট দিবা, প্রি টেস্টে পরে টেস্টের পরে হচ্ছে তোমরা 3 মাস সময় পাবা। হয়তো তোমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে পরীক্ষা হয়ে যাবে, একটা সম্ভাব্য সময় দিছে জানুয়ারিতে, ফেব্রুয়ারির দিকে বা পিছাইতেও পারে, বলা যায় না। আর 28 ব্যাচের যারা আছে তারা তো 9-এ আছে, সবেমাত্র অর্ধবার্ষিক পরীক্ষা দিবা, তোমাদের তো মাত্র শুরু। তো তোমরা মানবন্টনটা আশা করি আর 27 ব্যাচ বুঝে গেছো কিভাবে প্রশ্নগুলো আসবে। 28 ব্যাচের যারা এখনো বোঝো নাই, 27 ব্যাচের যারা এখনো বোঝো নাই, সেগুলো একটু বোঝো, আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। আমি আবারও বলছি, আমার প্রতিটি ক্লাস গণিত অঙ্কন পেজের মাধ্যমে দেওয়া হবে। তোমরা সবগুলো ক্লাস পেয়ে যাবা, ওই পেজের সাথে তোমরা সম্পৃক্ত থাকো, ইনশাল্লাহ সবগুলো ক্লাসে পাবা পর্যায়ক্রমে। তোমরা দেখো আমাদের হচ্ছে আহ আহ, 4টা বিভাগ আছে, মোট 4টা বিভাগ থেকে আমাদের টোটাল 8টা প্রশ্ন আসবে। আমাদের টোটাল প্রশ্ন আসবে হচ্ছে 8টা। আচ্ছা, যেমন হচ্ছে আমাদের 4টা বিভাগ রয়েছে, বীজগণিত একটা বিভাগ, জ্যামিতি একটা বিভাগ, ত্রিকোণমিতি একটা বিভাগ এবং পরিসংখ্যান হচ্ছে আরেকটা বিভাগ। এই মোট 4টা বিভাগ থেকে আমাদের প্রশ্ন আসবে। তো আমাদের মোট 8টা প্রশ্ন আসবে, তার মধ্যে বীজগণিত থেকে আসবে 2টা, জ্যামিতি থেকে আসবে 2টা, এরপরে হচ্ছে ত্রিকোণমিতি থেকে আসবে হচ্ছে 2টা, ত্রিকোণমিতি পরিমিতি বিভাগ থেকে 2টা, পরিসংখ্যান থেকে হচ্ছে আমাদের আসবে হচ্ছে 2টা প্রশ্ন আসবে। তাহলে তুমি বুঝো, দেখো আমাদের টোটাল হচ্ছে 18টা অধ্যায়। আমরা জানি গণিত বইয়ে জেনারেল ম্যাথে 18টা অধ্যায় আছে। তো তুমি যদি এখানে থাকাও, দেখো বীজগণিত যে মানে বিভাগটা আছে, এখানে হচ্ছে সবচেয়ে বেশি অধ্যায়। যে জায়গাটাতে আমরা একটা ভুল করি, প্রথমে হচ্ছে গণিত বইটা নিয়ে আমরা কি করি, এক ধারস্থি যে প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যা, সেট ফাংশন, এভাবে বীজগণিত পর্যায়ক্রমে করা শুরু করি। যখন পরীক্ষা আসে তখন বুঝি যে না, আসলে আমাদের প্রশ্ন তো আসবে জ্যামিতি থেকেও আসবে, ত্রিকোণমিতি পরিমিতি এখান থেকেও আসবে অর্ধবার্ষিক, আর তোমার প্রথম সাময়িক নিয়ে এক এক স্কুলে প্রথম সাময়িক নিয়ে এখান থেকেও প্রশ্ন আসে, পরিসংখ্যান থেকেও প্রশ্ন আসে। যদিও পরিসংখ্যান সহজ, অনেক স্কুলে প্রথম দিকেই করে ফেলে, বা প্রাইভেট টিউটররাও প্রথম দিকে করায় ফেলে, কিন্তু ত্রিকোণমিতি পরিমিতি ওই যে বিভাগটা আছে, জ্যামিতি বিভাগটা আছে, ওটা সবার শেষে করায়, দেখা যায় বীজগণিত বেশিরভাগ অংশ করা হয়, ওইগুলা মাঝখানে অংশগুলো আর করা হয় না। শেষে গিয়ে বিষয়টা আসলে ভুলটা ধরা পড়ে। তো আমরা হচ্ছে প্রথম থেকে পরিকল্পনা মাফিক করব। দেখো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, দেখো এখানে টোটাল আমাদের বীজগণিত অংশে টোটাল অধ্যায় আছে হচ্ছে 9টা। ঠিক আছে, যেমন বাস্তব সংখ্যা, সেট ফাংশন, বীজগণিতীয় রাশি, সূচক ও লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, তারপরে হচ্ছে বীজগণিতিক অনুপাত সমানুপাত, তারপরে হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, সসীম ধারা। ঠিক আছে, আহ তারপর তোমরা এখানে লক্ষ্য করো, জ্যামিতি যে বিভাগটা আছে আমাদের, এখানে হচ্ছে রেখাকোণ ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, অনুপাত ও প্রতিসমতা, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, এখানে আসো। তারপর হচ্ছে আমাদের ত্রিকোণমিতি পরিমিতি ও যে বিভাগটা আছে, এখানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মাত্র 3টা অধ্যায় আছে এখানে, ত্রিকোণমিতি, দূরত্ব, উচ্চতা, পরিমিতি। ঠিক আছে, এই 3টা অধ্যায় যদি করি, এখান থেকে 2টা সৃজনশীল আসবে। তার মানে বুঝতেই পারছো যে এই অধ্যায়গুলো কতটুকু গুরুত্বপূর্ণ। এবং আরেকটু মজার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি, ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা, দেখবা সেম রিলেটেড, কাছাকাছি। এখানে আমাদের কোণ নির্ণয় করতে গেলে বা দূরত্ব নির্ণয় করতে গেলে দেখবা তোমার ত্রিকোণমিতি বিষয়গুলো বারবার এখানে আসতেছে। ঠিক আছে, তো দেখবা ত্রিকোণমিতি এবং হচ্ছে দূরত্ব উচ্চতা সেম রিলেটেড, এই দুইটা মিলে সেটা অনেক সময় প্রশ্ন করে। আর পরিমিতি মাস্ট একটা প্রশ্ন এককভাবে আসেই, এটা এককভাবে আসবে এখানে। তারপরে হচ্ছে পরিসংখ্যান যে বিভাগটা আছে, এখানে লক্ষ্য করো, এখানে সবচেয়ে আকর্ষণের এবং সবচেয়ে মজাদার একটা বিষয়, যে স্টুডেন্টরা যে বিষয়টাকে ক্যাপচার করতে চায়, স্টুডেন্টরা মাস্ট শিখতেই চায়, সবাই বলে যে না আমাদের পরিসংখ্যান লাগবেই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন আসে, এবং একটা মাত্র অধ্যায় যেখান থেকে 2টা প্রশ্ন আসে, এবং এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন অনেকে আনসার করে। ঠিক আছে, তো তুমি একটা অধ্যায় যদি ভালো করে পড়ো, বেশি টপিক না, আমি টপিক গুলো ধরে ধরে তোমাদেরকে পড়াবো একদম। ঠিক আছে, গাণিতিক অংশগুলোর দিকে নিয়ে গ্রাফ পেপারের যে অংশগুলো আছে, অজীব রেখা, বহুভুজ, তোমার হচ্ছে আয়তলেখ, যে অংশগুলো আছে সবগুলো অংশ আমি তোমাকে ধরে ধরে করাবো, টেনশনের কোনো কারণ নাই। এই 2টা সৃজনশীল আসে এখানে, 2টা থেকে তুমি 2টাই আনসার করতে পারবা। অর্থাৎ তুমি এখান থেকে 2টা আছে, আমাদের কাছে বোর্ডে হচ্ছে চাবে, বোর্ডে বা পরীক্ষায় প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে, অর্থাৎ 4টা বিভাগ আছে, 4টা বিভাগ থেকে একটা করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে।
অর্থাৎ 4টা বিভাগ থেকে 4টা বাধ্যতামূলক তোমাকে দিতে হবে। তারপর যে কোনো জায়গা থেকে তুমি চাইলে দিতে পারো। এখন হচ্ছে বাধ্যতামূলক দিতে হবে তার মানে কি আমার এরকম যে স্যার আমি তো পারি শুধুমাত্র পরিসংখ্যান পারি, এরকম হয়ে গেল যে আমি শুধু পরিসংখ্যান পারি, পরিসংখ্যান অধ্যায়টা ভালো করে পড়ছি, তো আমি এখান থেকে 2টাই সৃজনশীল আনসার করবো, আর কোথাও থেকে কোনো কিছু আনসার করবো না। তাহলে কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। তুমি যদি পারো শুধু পরিসংখ্যান থেকে 2টা আনসার করতে পারো, করে ফেলো, সমস্যা নেই। অন্য কিছু পারো না, বাস এনাফ, দরকার নেই। ঠিক আছে? অথবা তুমি যদি ত্রিকোণমিতি থেকে একটা আনসার করো, কিন্তু সমস্যা হচ্ছে তুমি এখান থেকে 2টা করলা, আরেক জায়গা থেকে 2টা করলা 4টা, আরেক জায়গা থেকে একটা করলা 5টা, এইভাবে হবে না কিন্তু। অর্থাৎ তুমি যদি 5টাই আনসার করতে চাও, বাধ্যতামূলক প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে উত্তর দিতেই হবে। আর তারপর হচ্ছে তুমি একটা যে কোনো জায়গা থেকে দিতে পারো। তুমি যদি বীজগণিত ভালো পারো, তুমি বীজগণিত বীজগণিত থেকে দিবা। তারপর যদি তুমি ধরো জ্যামিতি ভালো পারো, জ্যামিতি থেকে দিবা। তারপর তুমি যদি ধরো পরিসংখ্যান ভালো পারো, ওইখান থেকে দিবা। এটা তোমার আপ টু ইউ, তোমার উপরে ডিপেন্ড করবে। অনেকে ত্রিকোণমিতি পরিমিতি এগুলা তো খুব ভালো বুঝে, ওগুলা থেকে তুমি দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তারপরে হচ্ছে তোমার দেখো এখানে এইগুলো হচ্ছে সৃজনশীলের যে বিষয়টা আছে, সৃজনশীল হচ্ছে এইভাবে এই মানবন্টন অনুযায়ী সৃজনশীলটা আসে আর কি আমাদের। আচ্ছা, ঠিক আছে। তারপর লক্ষ্য করো, আমরা যে এমসিকিউর যে বিষয়টা আছে, এমসিকিউ যে আসে আমাদের, মোট 30টা এমসিকিউ আসবে। তোমরা জানো হচ্ছে 50 নম্বর হচ্ছে সিকিউ বা সৃজনশীল, তারপর হচ্ছে 30 নম্বর হচ্ছে এমসিকিউ আছে, এবং 20 নম্বর হচ্ছে শর্ট কোয়েশ্চেন আছে। 30 নম্বর এমসিকিউর মধ্যে তোমরা দেখো বীজগণিত এবং হচ্ছে জ্যামিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, আমরা এমসিকিউ। আর আমাদের মূল সমস্যাটা হচ্ছে কি, স্টুডেন্টরা এমসিকিউ তে অনেক দুর্বল, এমসিকিউ প্র্যাকটিস করতে চায় না সারা বছর। তোমার দেখা গেছে কি ওই মেন বই অঙ্ক করতে করতে এবং হচ্ছে সৃজনশীল করতে করতে এমসিকিউ তে আর গুরুত্ব দেওয়া হয় না, সময় দেওয়া হয় না। তার জন্য দেখা গেছে কি এমসিকিউ তে অনেক স্টুডেন্টরা দুর্বল থাকে। একটু লক্ষ্য করো, এমসিকিউটা অবশ্যই পড়তে হবে আমাদের ভালো করে। আহ দেখো, বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টা প্রশ্ন আসবে এমসিকিউ। ঠিক আছে? তারপর আসো জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টা প্রশ্ন আসবে, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে 10টা আসতে পারে, 11টা, 12টা, 13টা আসতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে তুমি লক্ষ্য করো এখানে, আহ, এই আমাদের হচ্ছে ত্রিকোণমিতি আর পরিমিতি এবং পরিসংখ্যান মিলায় হচ্ছে 5টা আসবে এমসিকিউ। ঠিক আছে? এখানে 5টা এমসিকিউ আসবে। তো এখান থেকে এমসিকিউর পরিমাণটা একটু কম, কিন্তু বীজগণিত এবং হচ্ছে জ্যামিতি অংশ থেকে এমসিকিউর পরিমাণটা একটু বেশি। আচ্ছা, তারপরে আসো, আমরা যদি আসি শর্ট কোয়েশনের মধ্যে আসি, যেটা আগে ছিল না, নতুন এই শর্ট কোয়েশনটা অ্যাড করা হয়েছে। তোমাদের আগের বেচিররাও দিয়ে আসছে। এটা ভালোই, মুখস্থবিদ্যার প্রতি বা বুঝে পড়ার প্রতি মানুষের একটা আকর্ষণ তৈরি হবে স্টুডেন্টদের। দেখো, 15টা শর্ট কোয়েশন আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, প্রতিটার মান হচ্ছে 2 নাম্বার করে, মোট 10টা আনসার করতে হবে তোমাকে। 10টার জন্য তোমার হচ্ছে টোটাল 20 নাম্বারের শর্ট কোয়েশন থাকবে। 10টা প্রশ্ন আনসার করতে হবে, তুমি এখান থেকে 20 নাম্বার আনসার করবা। 30 নাম্বার হচ্ছে এমসিকিউ, এবং হচ্ছে ওইখানে 50 নাম্বার হচ্ছে তোমার টোটাল সৃজনশীল। অর্থাৎ টোটাল তোমার আসতেছে 100 নাম্বারের পরীক্ষা। এই মান বন্টন অনুযায়ী তুমি যদি পড়ো, তাহলে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং হচ্ছে তোমার ফলাফলটা একটু ভালো হয়ে আসার সম্ভাবনাটা একটু বেশি। এখন তুমি লক্ষ্য করো, অনেকে আছে বীজগণিতের এতগুলো অধ্যায় কিভাবে করব, পর্যায়ক্রমে করা শুরু করে, কিন্তু আমাদের মূল সমস্যাটা এই জায়গায়, আমরা আসলে বুঝি না কোন অধ্যায়গুলো আমি করলে আহ আহ, সফলতায় যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি, কোন অধ্যায়গুলো করলে আমি ভালো করব, সেই জিনিসটা আসলে আমরা বুঝে উঠতে পারি না। তোমরা এখানে লক্ষ্য করো, দেখো আমি এখানে বীজগণিতের অংশগুলো পর্যায়ক্রমে তোমাদেরকে করাবো, জ্যামিতি অংশগুলো পর্যায়ক্রমে করাবো, ত্রিকোণমিতি করাবো, পরিসংখ্যানও করাবো তোমাদের আলাদা আলাদা, টেনশনের কোনো কারণ নাই। কিন্তু তোমাদের কাজ হচ্ছে রেগুলারিটি মেনটেন করা, রেগুলারিটি মেনটেন করে পড়ে যাওয়া। ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি। সবগুলো অধ্যায় আমার গণিত অঙ্কন পেজের মধ্যে দেওয়া হবে। তোমরা গণিত অঙ্কন পেজের সাথে সম্পৃক্ত থাকো, সবগুলো অধ্যায় ইনশাল্লাহ পেয়ে যাবে পর্যায়ক্রমে। এবং হচ্ছে প্রয়োজনে ইউটিউব চ্যানেলেও ক্লাসগুলো করতে পারো, গণিত অঙ্কন ইউটিউব চ্যানেল চার্জ দিলে ওখানেও ইউটিউবে ক্লাসগুলো দেওয়া থাকবে, ওখানে করতে পারবা তোমরা, টেনশনের কোনো কারণ নেই। তারপর দেখো এখানে বীজগণিত ও রাশি যে অধ্যায়টা আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আমরা করতে পারি সবগুলো অধ্যায়। কেউ যদি মনে করে যে স্যার বা ভাই আমি এতগুলো ক্লাস কিভাবে করব, এগুলো না করে তুমি চাইলে একটু পর্যায়ক্রমে যেগুলো হচ্ছে
ইম্পর্টেন্ট বেশি, যেগুলা থেকে প্রশ্ন আসে এগুলা করতে পারো। তারপর হচ্ছে লগ সূচক লগারিদম থেকে প্রশ্ন আসে বেশি। তারপর তোমার ধরো এখানে হচ্ছে ধারা থেকে প্রশ্ন আসে বেশি। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমার খুব সম্ভবত আহ মান নাম্বারিংটা ঠিক আছে তো এখানে নাকি। আচ্ছা তারপর আসো জ্যামিতি যে অংশটা, জ্যামিতিক অংশটার দিকে একটু লক্ষ্য করো। 1 মিনিট। সরি, একটু তারপরে এখানে লক্ষ্য করো আমাদের যে বিষয়গুলো যেগুলো বলতেছিলাম, যে অধ্যায়গুলো তুমি যদি করো তাহলে এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনাটা একটু বেশি। যেমন সেট ফাংশন তুমি করতে পারো, এখান থেকে বীজগণিতিক রাশি করতে পারো, লগ সূচক লগারিদম করতে পারো, ঠিক আছে। আহ আহ, তারপর হচ্ছে সসীম ধারা। এই 4টা অধ্যায় যদি তুমি এখান থেকে করো, আলহামদুলিল্লাহ বলতে পারি এখান থেকে প্রশ্নগুলা তুমি পরীক্ষায় আসবে এবং আনসার করাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তার মানে কি তুমি এগুলো করবা না? ভালো স্টুডেন্টরা কোনো কিছু আহ তার বাদ রাখে না। ভালো স্টুডেন্টরা দেখবা সবগুলো অধ্যায় করে, সবগুলো অধ্যায় সে সমান গুরুত্ব দিয়ে করবে, এবং প্রতিদিন অ্যাটলিস্ট তোমরা 2 ঘন্টা গণিত করার চেষ্টা করবা। এতে করে দেখা গেছে কি তোমাদের গণিতের প্রতি যে ঘাটতি বা দুর্বলতাটা আছে ওইটা থাকবে না। আর গণিত এমনই একটা সাবজেক্ট যে যেটা তুমি যদি রেগুলারিটি মেনটেন না করো, প্রতিদিন না পড়ো, তুমি সেটাতে ভালো পারবা না। মনে হবে যে ধরো তুমি আজকে এই গণিতটা করছো, 3 দিন পরে যদি গণিতটা নাও বা এই ম্যাথটা নাও, তোমার কাছে মনে হবে যে এটা আমি পারি, কিন্তু খাতা কলমে যখন করতে যাইবো তখন আর তোমার কলম চলবেই না এরকম মনে হবে। তার জন্য গণিত রেগুলারিটি মেনটেন করে করতে হয়। অন্যান্য সাবজেক্ট গুলো আছে ওইগুলো তো প্রায়োরিটি দিবা, কিন্তু গণিতটা হচ্ছে একটু প্র্যাকটিসের বিষয় আর কি, চর্চার বিষয়, চর্চা করতে হয়। তারপর আসো এখানে জ্যামিতি যে বিভাগটা আছে ওইখানে দেখো, তোমরা মনে করো যে জ্যামিতি এত কঠিন, এত কঠিন, কিভাবে আনসার করব, জ্যামিতি করতে মন চায় না। কিন্তু দেখো তুমি যদি একটু বুঝে এবং পরিকল্পনা মাফিক জ্যামিতি গুলা করো, তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে দেখো, এই যে রেখা কোণ ও ত্রিভুজ যেটা আছে, এখানে দেখো উপপাদ্য আছে। আচ্ছা, তারপরে আছে এখানে দেখো বিভিন্ন তোমার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, দেখবা সংক্ষিপ্ত প্রশ্নগুলা একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, এই কোণগুলা নিয়ে এসে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আলটিমেটলি তুমি এখান থেকে সংজ্ঞাগুলো শিখতে পারতেছো। এখানে যে সংজ্ঞাগুলো আছে সংজ্ঞাগুলো শিখতে পারতেছো, 2 নম্বরের সংজ্ঞাগুলো এখান থেকে আসার সম্ভাবনাটা একটু বেশি। তারপর তুমি দেখো আমরা আরেকটু মজার বিষয় হচ্ছে কি ব্যবহারিক জ্যামিতি, এই যে অধ্যায়টা আছে। আচ্ছা তার আগে লক্ষ্য করো এখানে হচ্ছে 2টা সৃজনশীল আসবে, দুইটা, একটা আসবে উপপাদ্য থেকে আর একটা আসবে হচ্ছে সম্পাদ্য থেকে। অর্থাৎ 2টা থাকবেই, অনেক সময় সম্পাদ্য উপপাদ্য মিক্সড করেও দেয়, ঠিক আছে, কিন্তু 2টা হচ্ছে থাকে, একটা সম্পাদ্য একটা উপপাদ্য দিকে থাকে। আচ্ছা, এখানে লক্ষ্য করো মোট আমাদের যে গণিত বইয়ে মোট 15টা সম্পাদ্য আছে। সম্পাদ্য আছে কত? 15টা। আর টোটাল 41টা উপপাদ্য আছে, অ্যারাউন্ড 41, ঠিক আছে। এই 41টা উপপাদ্য আছে এর মতো। আচ্ছা, তাইলে লক্ষ্য করো এখানে ব্যবহারিক জ্যামিতি, এখানেই দেখবা এটা এবং হচ্ছে অনুপাত ও প্রতিসমতা, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সবগুলো মিলিয়ে দেখবা টোটাল 15টা সম্পাদ্য আছে। তাহলে 15টা সম্পাদ্য যদি আমরা করে ফেলতে পারি, লক্ষ্য করো তুমি যদি 15টা সম্পাদ্য ভালো করে মনোযোগ দিয়ে করো, তাহলে তো তোমার সম্পাদ্য নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। প্রতিদিন 5টা করেও সম্পাদ্য করলে 3 দিনে তোমার 15টা সম্পাদ্য শেষ, ঠিক আছে। তো তুমি তারপর সৃজনশীল একটা যে কোনো একটা গাইড খুলো, দেখো তুমি সৃজনশীল গুলো প্র্যাকটিস করো, তোমার কাছে মনে হবে যে তুমি সব পারো, ঠিক আছে। এই 15টা সম্পাদ্য যদি করো তাহলে সম্পাদ্য তোমার শেষ, সম্পাদ্য নিয়ে আর কখনো আটক হওয়ার কথা না। আর সম্পাদ্য বর্ণনা হচ্ছে ভালো স্টুডেন্টরা বা যারা এভারেজ পড়াশোনা করে, যারা পড়াশোনা করে তুমি যে সম্পাদ্য চিত্রটা আঁকবা, এটা তো তোমার সম্পূর্ণ নিজের মতো করে বানায় দিতে হবে। তুমি দিতে পারবা, এটা অটোমেটিকলি তোমার ভিতর দিকে আসবে। যে বইয়ের মধ্যে দেওয়া আছে সম্পাদ্য তুমি নিজে নিজে মুখস্থ করবা এরকম না। সম্পাদ্যের যে বর্ণনাটা আছে, বর্ণনা তুমি নিজে নিজে পারবা, ঠিক আছে। তুমি একটা সম্পাদ্য আঁকছো, তুমি এটা নিজে নিজে বর্ণনা দিতে পারবা, কোথা থেকে কিভাবে কোন রশিটা নিছো, রেখাটা নিছো, এটা তুমি দিতেই পারবা, ঠিক আছে। এই মোট 15টা সম্পাদ্য যদি তুমি করো, তাহলে অনুশীলনী প্র্যাকটিস করো, গাইড প্র্যাকটিস করো, দেখবা তুমি আর সম্পাদ্য নিয়ে কোথাও কোথাও কোনো জায়গায় আটকিতেছো না। গাইড খুলে দেখবা যে তুমি সব পারো, কোনো না কোনো সম্পাদ্য তুমি মিলিয়ে যাবে যে এই অনুশীলনীর মধ্যে করছো তুমি সম্পাদ্য গুলা। তারপরে আসো 41টা উপপাদ্য, এর মধ্যে 41টাই যে পড়তে হবে এরকম না, এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু সম্পাদ্য আছে, এগুলা করলেই আমি এগুলো দেখাবো তোমাদেরকে।
এবং 15টা সম্পদই তোমাদেরকে ধরে ধরে করাবো, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে? এই যে রেখাকুণ, ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ওই অনুপাত, সদিশতা, প্রতিসমতা, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, এই 5টা অধ্যায় হচ্ছে জ্যামিতির মধ্যে আছে, জ্যামিতি অংশের মধ্যে আছে। এই 5টা অধ্যায় যদি আমরা গুরুত্ব সহকারে করি তাহলে জ্যামিতি বিভাগ নিয়ে আমাদের কোনো সমস্যা থাকার কথা না, ইনশাল্লাহ থাকবেও না। তার জন্য দরকার গুরুত্ব সহকারে অবশ্যই করবা। তারপরে আসো ত্রিকোণমিতি ও পরিমিতি যে বিভাগটা আছে। দেখো, ত্রিকোণমিতি খুবই মজার একটা অধ্যায়। দূরত্ব, উচ্চতা, পরিমিতি। পরিমিতিটা দেখা গেছে কি একটু বড়, অঙ্কগুলো একটু বড় হয় এবং একটার সাথে আরেকটা খুব মানে রিলেটেড করে অঙ্কগুলা দেয়। দেখা গেছে কি বর্গের থেকে আয়তক্ষেত্রের মধ্যে নিবে, আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্রের মধ্যে নিবে, অঙ্কগুলো একটু বড় হয়। ঠিক আছে? ধৈর্য সহকারে করলে এখান থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষা বলো অথবা তোমার স্কুলের প্রশ্ন, এই অর্ধবার্ষিক বলো, প্রি টেস্ট বলো, টেস্ট বলো, সব জায়গার মধ্যে প্রশ্ন থাকেই। ঠিক আছে? হয় 16.1 থাকবে অথবা 16.2 থাকে এইভাবে, অথবা 16.12 থাকে, 3 থাকে এইভাবে, অথবা পুরো অধ্যায়টাই থাকে। ঠিক আছে? ত্রিকোণমিতি এবং হচ্ছে দূরত্ব, উচ্চতা, দুইটা অধ্যায় যদি দেখো তুমি একসাথে পড়ো, দেখবে খুবই সহজ লাগবে তোমার কাছে। এবং 2-3টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল এখানে থাকবেই। ঠিক আছে? তারপরে আসো পরিসংখ্যান যেটা আছে, এটা কিন্তু খুব বেশি বড় একটা অধ্যায় না, খুবই ছোট একটা অধ্যায়। এই অধ্যায়টা আসলে তোমার একটা টার্ম কার্ড হইতে পারে পরীক্ষার হলে। অনেক সময় দেখা যায় প্রশ্ন কঠিন হয়, অনেক সময় কঠিন হয়ে যায়। কঠিন হয়ে গেলেও এখান থেকে আসলে কঠিন করার মতো কিছু থাকে না যে তোমাকে কঠিন করে আটক করে ফেলবে এরকম। যারা ভালো করে করে, মূল বেসিক যে বিষয়টা আছে পরিসংখ্যানের বিষয়টা, যাদের কাছে ক্লিয়ার থাকে তাদের আসলে পরিসংখ্যান নিয়ে প্রবলেম হয় না। কিন্তু দরকার হচ্ছে প্র্যাকটিস করা, পড়া আর কি। এখন ধরো তুমি এখন অঙ্ক করলা, আর আবার 20 দিন বা 1 মাস পরে পরিসংখ্যান করলা বা ধরলা, তোমার তুমি ভালো পারবা না, এটাই স্বাভাবিক। তোমার দরকার রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করা আর কি। তো এখান থেকে তুমি যদি পরিসংখ্যানটা ভালো করে করো তাহলে এখান থেকে 2টা প্রশ্ন থাকবে, 2টাই তুমি আনসার করতে পারবা, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে? আহ একটু রেগুলেটর মেনটেন করে পড়াশোনা করো, তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমি তোমাদের বীজগণিত এবং হচ্ছে জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান 4টা বিভাগ থেকে ধরে ধরে প্রশ্ন করব। হচ্ছে আমি একটা বিভাগ পরিপূর্ণ করব না। ধরো আমি যদি বীজগণিত অধ্যায়টা ধরি, বীজগণিত টপিকটা বা বিভাগটা যদি ধরি, তাহলে এখান থেকে ধরো আমি 4টা অধ্যায় প্রথমে করলাম। ধরো সেট ফাংশন, বীজগণিতীয় রাশি, লগ সূচক, লগারিদম, তারপরে হচ্ছে সসীম ধারা, এই 4টা করব। তারপরে হচ্ছে এখান থেকে ধরো ব্যবহারিক জ্যামিতি আছে, ব্যবহারিক জ্যামিতি প্রথমে আমি তোমাদেরকে করাবো হচ্ছে সম্পাদ্য গুলা। 15টা সম্পাদ্য একদম ধরে ধরে, তোমরা মেন বই খুলো, খুলে দেখবা 15টা সম্পাদ্য আছে টোটাল। 15টা সম্পাদ্য শুধু যে ব্যবহারিক জ্যামিতিতে আছে এরকম না, এটা হচ্ছে বৃত্ততেও আছে, অনুপাত, সদিশতা, প্রতিসমতা এখানে আছে, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য, সম্পাদ্য এখানেও আছে। ঠিক আছে? 5টা অধ্যায় মিলে সেটা হচ্ছে 15টা সম্পাদ্য আছে, টোটাল 41টা উপপাদ্যের মতো আছে, অ্যারাউন্ড 41টার মতো আর কি। ঠিক আছে? তারপরে হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি, এই 2টা অধ্যায় আমি তোমাদেরকে একসাথে করাবো। তারপর হচ্ছে পরিমিতিটা করাবো, অর্থাৎ এই বিভাগটা ফুলটাই করাবো, পরিসংখ্যানটাও করাবো তোমাদের। এবং সবগুলো ক্লাস রেকর্ডেড থাকবে। সবগুলো ক্লাস আমি আমার হচ্ছে গণিত অঙ্গন পেজের মধ্যে লাইভে ক্লাস নিব এবং হচ্ছে রেকর্ডেড ক্লাসও দিব তোমাদেরকে। মেইন বইটাও করাবো, তারপরে হচ্ছে সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন সবগুলো আমি ধরে ধরে করাবো। আহ ইনশাল্লাহ এখানে তোমরা কোনো টেনশন করো না, আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে উচ্চতর গণিত আছে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, তোমাদের উচ্চতর গণিত নিয়ে থাকবে আমার সর্বোচ্চ প্রচেষ্টা ইনশাল্লাহ। এখানে আমরা আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ উচ্চতর গণিতের মান বন্টন এবং উচ্চতর গণিতের অধ্যায়গুলো নিয়ে প্রাথমিক রিভিউ বা আলোচনা করব। কিভাবে প্রশ্নগুলো আসে, কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন কোন অধ্যায়গুলো পড়লে আমি সৃজনশীল এবং এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন গুলো আনসার করতে পারবো ভালো করে, মান বন্টন গুলো আমরা পরবর্তী ক্লাসে দিব। ঠিক আছে? আহ, পর্যায়ক্রমে আমরা করব। তারপরে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাব, মেইন পড়াশোনায় চলে যাব। পর্যায়ক্রমে আমরা পড়বো, তোমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে ইনশাল্লাহ আমার সাথে লেগে থাকো। যারা এসএসসি 27 ব্যাচ আছো, তোমাদের হাতে সময় আছে ইনশাল্লাহ, প্রায় 4-5 মাস বা 6 মাসের মতো এরকম সময় পাবো তোমরা। ঠিক আছে? তোমাদের হাতে এনাফ সময় আছে। এখন তোমাদের হচ্ছে প্রি টেস্ট সামনে, তোমরা তারপরই তো টেস্ট দিবা, টেস্টের পরেই তো তোমাদের সারা বই পড়তে হবে। টেস্ট পরীক্ষাটা, প্রি টেস্ট পরীক্ষাটা নিজ নিজ স্কুলের সিলেবাসে হয়, কিন্তু টেস্ট পরীক্ষাটা হয় এই এসএসসি স্ট্যান্ডার্ড মানে এসএসসি সিলেবাসে সারা বইয়ের উপরে। ঠিক আছে? তখন তো তোমাদের সারা বই পড়তে হবে।
আমি 18টা অধ্যায়ই করাবো। এখান থেকে যে যে অধ্যায়টা ভালো বুঝো, যেটা ভালো বুঝো, অনেক ক্যাটাগরির স্টুডেন্ট আছে। 3 ক্যাটাগরির স্টুডেন্ট সচরাচর পাওয়া যায়। এক ক্যাটাগরি হচ্ছে খুবই ভালো, সে সব অঙ্ক করতে পারে, সব মানে পুরো 18টা অধ্যায় সে পড়ে যায়। আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যে অ্যাভারেজ লেভেলের, যে মানে যেগুলা একটু গুরুত্বপূর্ণ বেশি এগুলা করে। আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যে কোনো রকম আমাকে পাস করতেই হবে। পাস করাটা খুবই সহজ, ফেল করাটা কঠিন। যারা এই জিনিসটা বিশ্বাস করো, যারা গণিত কিছু অন্তত করো, তারা এই জিনিসটা বিশ্বাস করতে পারো যে পাস করাটা সহজ, তোমাকে ফেল করানোটা কঠিন। যদি টেস্ট খাতায় লিখে আসো ভালো করে, এবং হচ্ছে তুমি রেগুলারিটি মেনটেন করো। তুমি রেগুলারিটি মেনটেন করো ঠিকই, প্রাইভেটে যাও, খাতায় স্যারে লিখায় বোর্ডে, সেগুলো লিখে বাসায় নিয়ে আসো, খাতাটা যেভাবে আছে ওইভাবেই রেখে দাও, আর অঙ্কগুলো করো না। এটাই হচ্ছে তোমার বড় দুর্বলতা। তুমি যদি স্যার যে অঙ্কগুলো করতেছে রেগুলারিটি মেনটেন করে স্যারের কাছে যাও, এবং সেই লেখা অঙ্কগুলো বাসায় করো, পরিকল্পনা মাফিক পড়ো, তাইলে তো আর তোমার এই সমস্যাটা থাকে না। ঠিক আছে? দেখো, ফেল তুমি কিভাবে করবা? ফেল করার সুযোগটা কোন দিকে তোমার আছে বলো তো? পরিসংখ্যান একটা অধ্যায় যদি তুমি ভালো করে পড়ো, এখান থেকেই তো তুমি 2টা সৃজনশীল আনসার করতে পারতেছো। ঠিক আছে? তারপর তুমি ধরো এখান থেকে বীজগণিত অধ্যায়টা সবাই, সব স্টুডেন্টরা করে, সব স্কুলে, সব প্রাইভেটে, সব টিচাররা দেখবে বীজগণিত অধ্যায় তোমাকে পড়াইতেছে, প্রথম এটা দিয়ে শুরু করে। তাহলে তুমি এটা যদি তুমি আনসার করো, এখান থেকে এটা পড়ো। ব্যবহারিক জ্যামিতি 15টা এই সম্পদ যদি তুমি করে ফেলো, পরিসংখ্যান অধ্যায় যদি করে ফেলো, ধরো তুমি কিছুই করো নাই, পরিসংখ্যান অধ্যায়টা করছো, এখানে 20-এর মধ্যে তুমি ভালো করে লিখলে, ধরো তুমি 15 পাও অথবা 18 পাইছো, এরকম কেউ যদি 20ও পাও তাও ভালো। ঠিক আছে? তারপর শর্ট কোয়েশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে যদি কিছু আনসার করো, এগুলা থেকে যদি কিছু আনসার করতে পারো। এমসিকিউ থাকে 30টা। এমসিকিউ যে স্টুডেন্টরা সারা বছর পড়ে নাই, তাও যদি সে কিছু শেষের দিকে কিছু পড়ে যায়, তাও তো সে 30টার মধ্যে কেউ 10টা অথবা 15টা আনসার করতে পারে। 33 পাইলে পাস। তুমি 32, 30, 31 পাইলেই তোমার দেখবে পাস দেওয়ার মতো চেষ্টা করবে স্যাররা। স্যাররা চায় না কোনো একটা স্টুডেন্ট ফেল করুক, ওনাদের সর্বোচ্চ চেষ্টা করে নাম্বার দিয়ে কিভাবে পাস করানো যায়। কিন্তু ব্যর্থতা হচ্ছে আমাদের, আমরা সেই কাঙ্ক্ষিত নাম্বারে পৌঁছতে পারি না, 31, 32 বা 30-এ পৌঁছতে পারি না। খাতা একদম সাদা লিখে, সাদা খাতা রেখে চলে আসি। তো আমাদের চেষ্টা করতে হবে, গণিত জিনিসটা আসলেই সহজ, যারা ভালো করে পড়ে, রেগুলারিটি মেনটেন করে পড়তে পারে। এখন তুমি ধরো সারা বছর কিছুই পড়ো নাই, অর্ধবার্ষিক চলে গেল, কোন রকম দেখা দেখা লেখা বা ক্লাসে গেলা, ঘুরে ফিরে চলে আসলা, তারপর প্রি টেস্ট চলে আসলো, ওইখানেও পড়ো নাই, টেস্টে গিয়ে তো সারা বইয়ের উপরে হিমশিম খাই গেলা, টেস্টে ফেল করলা, স্যাররা দিল না, বিভিন্ন কিছু হইলো, এরপরেও দিল, এসএসসি পরীক্ষায় গিয়ে দেখো যে ওইখানে আরো কঠিন, বা ওইখানে সুযোগ দিতেছে না, গার্ড দিতেছে করা, তুমি লিখতে পারতেছো না, সাদা খাতা দিয়ে আসতেছো, তাই তো স্যাররা তোমাকে নাম্বার দিবে না। ঠিক আছে? তুমি পরিকল্পনা মাফিক পড়ো, সারা বছর যদি একটু একটু করে পড়ো, তাও তো অনেক কিছু। প্রাইভেট পড়তেছো, প্রতিদিন প্রাইভেট পড়তেছো, মাসে এত এত টাকা খরচ করতেছো অফলাইনে, বা হচ্ছে তুমি খাতা বড়ি লিখে আনতেছো, বাসায় প্র্যাকটিস করতেছো না, পড়তেছো না, তাহলে তো হবে না। তোমাকে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে। তো অনেকগুলো কথা বলে ফেলছি, ক্লাস আজকে আর দীর্ঘায়িত করব না। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা মূল পড়াশোনা, মূল টপিকে চলে যাব। প্রথমে হচ্ছে আমরা বীজগণিত বিভাগটা করব, তারপরে তারপরে করব হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি বিভাগটা, তারপরে করব হচ্ছে পরিসংখ্যান বিভাগটা। অথবা আমি পরিসংখ্যানটা ত্রিকোণমিতি পরিমিতির আগেও দিতে পারি, বীজগণিত, পরিসংখ্যান, ত্রিকোণমিতি পরিমিতি, সবার শেষে আমরা জ্যামিতিটা করব। অথবা এটাও আমরা আগে দিতে পারি, তবে আমরা এটা অ্যানাউন্স করে দিব ইনশাল্লাহ কোন দিন ক্লাসটা করব। তোমরা 9-10 এর শিক্ষার্থীরা, এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা লেগে থাকো ইনশাল্লাহ। অথবা আমাদের আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, যেন আমার হচ্ছে ছোট ভাই ছোট বোন ক্লাস 9-10-এ আছে, আমরা তাদেরকে সেই ক্লাসটা দেখার সুযোগ করে দেই। অন্তত তারা যেহেতু একটু উপকৃত হয় আর কি, যেন বুঝতে পারে। এই যে তোমার তো রেকর্ডেড থাকবে ক্লাসগুলো, তুমি যদি ধরো 18টা অধ্যায়ের ক্লাসগুলো যদি 50টা বা 40টা ক্লাস পর্যায়ক্রমে তোমার কাছে রেকর্ডেড থাকে, দেখো আমরা সারা বছর পড়াশোনা করি, খাতার মধ্যে যাদের নোট থাকে তাদের ভালো, স্থিরচিত্রগুলা কিন্তু কথা বলতে পারে না ক্লাসটা কিভাবে হয়েছে। এখন ধরো একটা অধ্যায়, যেমন তোমার পরিমিতি একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের ক্লাসে ধরো তোমার কাছে 7টা রেকর্ডেড ক্লাস আছে। ঠিক আছে? এবং তুমি এগুলোর হচ্ছে স্পিড বাড়ায় যদি তুমি পরীক্ষার আগে দেখে ফেলো, বড় জোর ধরো তোমার 2 বা 3 ঘন্টা সময় নষ্ট করে, কাজেই নষ্ট করতেছো, কাজে ব্যয় করতেছো, 2 বা 3 ঘন্টা সময় ব্যয় করে যদি তুমি পরিমিতি ক্লাসটা, বেসিক ক্লাসটা দেখে ফেলো, সৃজনশীল, সিকিউ, এমসিকিউ কিভাবে আসছে দেখে ফেলো, পরে কিন্তু তুমি ম্যাথ গুলো করতে পারবা।
এখন তুমি সারা বছর প্র্যাকটিস না করে সেটা পরীক্ষার আগে যদি এই অধ্যায়টা নাও, তোমার কাছে মনে হবে যে কি জানি করছি, কি সব ভুলে গেছি, কিছুই পারি না। আর ভুলে যাওয়াটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি, ভুলে যেতেই হয়, ভুলে যাবেই, স্বাভাবিক। মানুষ ভুলবে এবং নতুন কিছু শিখবে, এটাই স্বাভাবিক। না বললে তো মানুষ পাগলই হয়ে যাবে। আবার এটাকে মানে রিনিউ করতে হয়, পড়তে হয়, তবেই মানে জিনিসটা আবার মনে হয় আর কি। তো আমরা যারা বড়রা, বয়োজ্যেষ্ঠরা আছি, আমরা ছোট ভাই ছোট বোনদেরকে সেই ক্লাসটা দেখার সুযোগ করে দিব। আহ, আশা করি সবাই উপকৃত হবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আমাদের মেইন ক্লাসে ফিরে যাব। এ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।